বলেই মুখ ফোলালো। জেরিন শব্দ করে হাসতে চাইলেও হাসতে পারল না রুদ্ধের কারণে। মেয়েটা এমন এমন কথা বলে যে মানুষ না হেসে পারবে না। এমনিতেই তো এই ড্রেসে তাকে বাচ্চা লাগছে, তারপর মুখ ফুলিয়ে রাখায় মারাত্মক কিউট লাগছে তাকে। আরও একটু প্রশংসা করতে চাইল জেরিন, কিন্তু রুদ্ধ যদি ধমকে ওঠে সেই ভয়ে আর কিছু বলল না। জেরিন দ্বিতীয়বার হুরকে পর্যবেক্ষণ করতে তার ভ্রু কুঁচকে এলো। মেয়েটার চুলে খোপা বেঁধে তার মাঝে কাঠি দেওয়া। মেয়েটা সবসময় চুল এইভাবে খোপা বেঁধে রাখে। এই ড্রেসের সাথে চুল খোলা রাখলে আরও বেশি সুন্দর লাগবে তাকে। ভাবতেই টেবিলে খাবার রেখে হুরের কাছে এসে বলল, চুল খুলে রাখলে আপনাকে আরো সুন্দর লাগবে। বলেই হুরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হুরের চুলের মাঝের কাঠিটা টান দিল। ঝরঝর করে চুলগুলো খুলে গেল হুরের। চুল গিয়ে ঠেকলো হাঁটুর নিচ অব্দি। জেরিন হুরের চুলের কাঠি খুলে নিজেই হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার চুল যে এত বড় তা 3 রাত এবং 2 দিন তার সাথে কাটিয়েও বুঝতে পারল না। জেরিন যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে হুরের চুল দেখে। যেমন লম্বা তেমনি ঘন। তার ঘোর ভাঙে হুরের কান্নার শব্দে। ভ্যা ভ্যা করে কান্না করছে হুর। 10 মিনিট চুলের সাথে এক প্রকার যুদ্ধ করে সে চুল বেঁধেছিল। এই চুলের ঝামেলা সে মোটেও পছন্দ করে না। মেডিসিনের সাথে সাথেও চুল হচ্ছে তার দ্বিতীয় শত্রু। সে লম্বা চুল কখনো সামলাতে পারে না। মা থাকতে মাই তাকে চুল বেঁধে দিত, চুলে তেলও লাগিয়ে দিত, এমনকি শ্যাম্পুও করে দিত। চুলের সবটা যত্ন তার মাই করেছে এবং মায়ের জন্যই তার এত বড় চুল রাখা। তার মা লম্বা চুল ভীষণ পছন্দ করত, তাই মায়ের শখ পূরণ করার জন্য এই হুরের এই লম্বা চুল। হুরকে কান্না করতে দেখে জেরিন ফ্যালফ্যাল নয়নে হুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কান্না থামছে না হুরের। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নাক টানতে টানতে বলল, 10 মিনিট ধরে আমি চুল বেঁধেছি আর তুমি আমার সব পরিশ্রম বিফল করে দিলে। এখন চুল বাঁধতে গেলে আবার অনেক সময় লাগবে। একবার বাঁধতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছে আমার, দ্বিতীয়বার বাঁধার মতো হাতে শক্তি আমার নেই। এখন আমি কি করব? কলেজে যেতেও তো লেট হয়ে যাবে। ধুর। আবারও কান্না জুড়ে দিল হুর। হুরের লম্বা ঘন চুল দেখে হুরের কান্না করার কিছুটা কষ্ট আঁচ করতে পারল। মনে মনে জেরিন নিজের প্রতি এখন বিরক্ত। কি দরকার ছিল আগ বাড়িয়ে এই মেয়েটার চুলের কাঠি খোলার? মিনিটের মাঝে মেয়েটা কান্না করে নিজের চোখ মুখের করুণ অবস্থা করে ফেলেছে। হুরের কান্না বন্ধ করার জন্য জেরিন অসহায় চেহারা বানিয়ে সান্ত্বনা স্বরূপ বলে, কেঁদো না হুর, তুমি আসো, আমি তোমায় চুল বেঁধে দিচ্ছি। কান্না বন্ধ করে দিল হুর। জেরিন হুরকে ধরে চেয়ারে বসিয়ে চুলে হাত লাগালো। চুলগুলো খুব সিল্কি। একবার, দুবার, 3বার করতে করতে প্রায় 6 বারের মতো চেষ্টা করলো চুল খোপা করার, কিন্তু কোনোবারই সফল হলো না। সামান্য একটা খোপা করতে না পারায় আবারও বিরক্তি ছেয়ে গেল জেরিনের সারা মুখে। মেয়েটার চুল খুব বেশি সিল্কি দেখে খোপা বারবার ঝরে যাচ্ছে। কিছুক্ষণ আগের হুরের কষ্টটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে জেরিন। আরও কয়েকবার চেষ্টা করে সফল হতে না পেরে ক্লান্ত হয়ে চুল থেকে হাত সরিয়ে নিল সে। ইতিমধ্যে তারও হাত ব্যথা হয়ে গিয়েছে। হুরের মতো এখন তারও কান্না করতে মন চাচ্ছে। পরে জেরিনের মাথায় একটা বুদ্ধি আসে। হুট করে হুরের দিকে তাকিয়ে উৎফুল্ল হয়ে বলে, আপনার আজ কলেজে খোপা করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে লম্বা চুলে অনেক সুন্দর লাগছে। আর এত সুন্দর চুল খোপা করে সবসময় রাখেন কেন? আমার এমন চুল হলে আমি দিন রাত সবাইকে দেখিয়ে বেড়াতাম, কিন্তু আফসোস আমার লম্বা চুল নেই। হুট ঠোঁট উল্টে বলে, অনেক গরম পড়েছে আপু, আমি কোনো মতেই চুল সামলাতে পারবো না। পরে খোলা চুলে গিট্টু লেগে গেলে আবার আরেক ঝামেলা। 15 মিনিটের মধ্যে চুল বেঁধে আসো। পুরুষালী শক্ত কণ্ঠ। ছিচকাদনে হুর রুদ্ধের এমন শক্ত শাসনে নিজের কান্না বন্ধ করে দিল। রুদ্ধের আদেশ মান্য করার জন্য চলে গেল নিজের রুমে। প্রায় 12 মিনিটের মাথায় পুনরায় চলে আসলো ডাইনিং টেবিলে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে বলল, চলুন, আমি একদম রেডি। রুদ্ধ হুরের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, ব্রেকফাস্ট কমপ্লিট করো। এক্সাইটমেন্টের চোটে হুর ভুলে গিয়েছিল তার এখনো নাস্তা করা হয়নি। রুদ্ধের খাবারের কথা স্মরণ করিয়ে দিতে হুরের পেটে গুড়গুড় করে আওয়াজ আসলো। হুর বুঝলো এখন আবার খাবার খাওয়া অত্যাবশ্যক, তাই দেরি না করে চেয়ারে বসে কথা না বলে গপাগপ নাস্তা সেরে নিল। খাবার খেয়ে তড়িঘড়ি করে রুদ্ধের সামনে এসে বলল, এখন চলুন। রুদ্ধ একবার হুরের দিকে আপাদমস্তক দেখে কোনো কিছু না বলে দরজা দিয়ে এগোতে লাগলো। পিছু পিছু যেতে লাগলো হুর। বাইরে বের হয়ে হুরের চোখ ছানা পড়া। সে যে এতদিন রাজপ্রাসাদের মধ্যে ছিল তা তো বুঝতেই পারল না। চারিপাশে গাছগাছালি দিয়ে ভরা। এক সাইডে নানান ধরনের গাছ, আর এক সাইডে বাগান করা।
বিমোহিত হয়ে হুর চারপাশটা দেখছে। আশপাশটা দেখতে দেখতে গাড়ির কাছে আসতে বডিগার্ড গাড়ির দরজা খুলে দেয়। ব্যাকসিটে বসে আছে রুদ্ধ আর হুর। মাঝে তাদের অনেকটা গ্যাপ। রুদ্ধ আর হুর কেউই একে অপরের দিকে তাকাচ্ছে না। রুদ্ধ তার ফোন স্ক্রল করছে আর হুর গাড়ির কাছে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। এভাবে করে কখনো সে শহর দেখেনি, সৌভাগ্য হয়নি, কিন্তু আজ তার সৌভাগ্য হয়েছে। তাই সব কিছু মোহগ্রস্ত হয়ে দেখছে। গাড়ি থামে কলেজ গেটের সামনে। রুদ্ধ গাড়ি থেকে বের হয়ে সানগ্লাস তার চোখে লাগায়, এক হাত পকেটে গুজে সামনের দিকে এগিয়ে যায়। পিছু পিছু যায় হুরও। হঠাৎই হুরের মনে হলো হুরের পিছে আরও কয়েকজন আসছে। সন্দেহ দূর করার জন্য হুর পিছে তাকিয়ে দেখে দুজন বডিগার্ড তাদের সাথেই আসছে। হুর সামনে তাকিয়ে আবার রুদ্ধের কদমের সাথে কদম মিলিয়ে চলছে। রুদ্ধকে চেনে এমন মানুষ খুবই কম আছে, কারণ রুদ্ধ সবসময় নিজেকে আড়াল করে রাখে। তবে আজ রুদ্ধের সুন্দর চেহারা আর রুদ্ধের স্টাইল দেখে অনেকেই ফিদা হয়ে গেছে। কয়েকটা ছেলেও রুদ্ধের দিকে হাঁ করে তাকিয়ে আছে। রুদ্ধ সোজা প্রিন্সিপালের কেবিনে গিয়ে তার পা থামায়। প্রিন্সিপাল রুদ্ধকে দেখে হক চুকিয়ে নিচ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। প্রিন্সিপাল খুব ভালো করেই রুদ্ধকে চেনে। হঠাৎ রুদ্ধের দর্শনে খানিকটা ঘাবড়ে গিয়েছেন সে। ঘাবড়ানো স্বরেই বললেন, রুদ্র স্যার, আপনি এখানে হঠাৎ করে? কোনো কিছু কি হয়েছে? রুদ্ধ একবার প্রিন্সিপালের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রিন্সিপালের মুখোমুখি থাকা চেয়ারে আয়েসি ভঙ্গিতে বসল। এক হাত চেয়ারের হ্যান্ডেলে পুরোপুরিভাবে এলিয়ে দিয়ে অন্য হাতের কোনোই হ্যান্ডেল স্পর্শ করে হাত ভাঁজ করে হাতের তালু গাল স্পর্শ করল। হাতের ইশারায় প্রিন্সিপালকে বসতে বলে প্রিন্সিপালও বসে যায়। তবে মনে তার ভয়েরা বাসা পেতে দোতলা হয়ে গেছে। প্রিন্সিপাল যে রুদ্ধকে দেখে অনেকটা ঘাবড়ে গিয়েছে তা বেশ ভালো করেই বুঝতে পারল রুদ্ধ। টেবিলে থাকা টিস্যুর বক্স দেখিয়ে বলল, ঘাম মুছে নিন অ্যান্ড রিল্যাক্স। আমাকে দেখে ভয় পেতে হবে না, কিছু কাজের জন্য এখানে এসেছি। আরও ঘাবড়ে গেলেন প্রিন্সিপাল। রুদ্ধ কোনো কাজের জন্য এখানে এসেছে, তাহলে মনে হয় কোনো ভয়ঙ্কর কিছুই ঘটবে, এমনটা মনে করে বসে আছেন প্রিন্সিপাল। প্রিন্সিপালকে এভাবে ভয় পেতে দেখে মনে মনে একটু হাসল রুদ্ধ। রুদ্ধ আশ্বাস দেওয়ার মতো করে বলে, চিন্তা নেই, গতবারের মতো এবার কোনো কিছুই হবে না। সে যাক গিয়ে অতীতের কথা, না হয় নাই তুললাম। আপনার কলেজের জন্য একজন শিক্ষার্থী নিয়ে উপস্থিত হয়েছি। ও এখন থেকে আপনার কলেজে পড়বে। হুরকে আঙুলের ইশারায় দেখালো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন প্রিন্সিপাল। হয়তো এই স্বস্তির নিঃশ্বাস কেউই বুঝতে পারেনি। প্রিন্সিপাল রুদ্ধের বলা কথা অনুসরণ করে পাশ ফিরে তাকাতেই দেখল একজন কিশোরী তাদের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। কিশোরীকে দেখে মোহগ্রস্ত হয়ে যায় প্রিন্সিপাল। মেয়েটার চেহারায় মোহ আছে। বেশ অনেক সময় নিয়ে মেয়েটিকে পর্যবেক্ষণ করলেন প্রিন্সিপাল। ভেতরে ভেতরে সে কিছুটা থমকে গিয়েছেন। আজ রুদ্ধ কোনো গোলমাল ছাড়াই এই কলেজে এসেছে, তাও আবার একজনকে ভর্তি করানোর জন্য। খটকা লাগছে ব্যাপারটা। প্রিন্সিপাল রুদ্ধের দিকে তাকিয়ে কোমল স্বরে বলে, যেহেতু এখন বছরের প্রায় মাঝপথে, তাই এ সময় এখন অ্যাডমিশন নেওয়া হয় না। শুধুমাত্র আপনার জন্য আমি তাকে একটা সুযোগ দিচ্ছি। বলেই তিনি অ্যাডমিশন পেপারস বের করলেন। হুরের নাম, তার বাবার নাম, মায়ের নাম, আরও কিছু তথ্য জিজ্ঞেস করলে হুর নিম্ন স্বরে সব প্রশ্নের উত্তর দেয়। লেখালেখির মাঝে কয়েকবার আর চোখে প্রিন্সিপাল রুদ্ধকে অনুসরণ করলেন। মনটা তার খচখচ করছে। জানতে ইচ্ছে করছে এই মেয়েটা কে, কী সম্পর্ক তাদের। শুধু কি তাকে কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য এখানে এসেছে, নাকি তার পিছনে আরও কিছু কারণ আছে। এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেল প্রিন্সিপালের মন। বারংবারই প্রিন্সিপাল রুদ্ধকে খুব ভয় পান। ভয় পাওয়ার কারণটা না হয় অন্য আরেকদিন জানানো যাবে। লেখালেখির মাঝে প্রিন্সিপাল মুখ উঠিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে নিজের মনকে কয়েক দফা প্রস্তুত করে নিয়ে জিজ্ঞেস করে, মেয়েটি আপনার কি হয় স্যার? শীতল চোখে রুদ্ধ ও প্রিন্সিপালের দিকে তাকালো। রুদ্ধের এমন শীতল চোখ দেখে মনে মনে কান্না করে দিলেন প্রিন্সিপাল। ভুল জায়গায় ভুল প্রশ্ন, এমন তো কখনো তার দ্বারা হয় না। তাহলে সবসময় রুদ্ধের সামনেই কেন ভুল প্রশ্ন করে? খুব জরুরি ছিল এই প্রশ্ন জিজ্ঞেস করার? অবশ্যই জরুরি ছিল। অ্যাডমিশন পত্রে অভিভাবক শিক্ষার্থীর কী হয় তা অত্যাবশ্যক লেখা জরুরি, সেক্ষেত্রে প্রশ্নটি করা। তবে প্রশ্ন করে মনে হয় প্রিন্সিপাল ফেঁসে গেছে, এমনটা ধারণা তার। প্রিন্সিপালের প্রশ্নে হুরও রুদ্ধের দিকে তাকিয়েছিল। মূলত সে জানতে চায় রুদ্ধ প্রিন্সিপালের প্রশ্নের উত্তর কি দিবে। সে তো রুদ্ধের বাড়িতে আশ্রিতা হিসাবে থাকে, তাহলে কি রুদ্ধ তাকে আশ্রিতা হিসাবে পরিচয় দিবে? হুরের এসব চিন্তাভাবনার মাঝে প্রিন্সিপালের কথার কর্ণপাত হয়। না, মানে বলছিলাম, অভিভাবক হিসেবে তো আপনি সব কিছু রেসপন্সিবিলিটি নিয়েছেন, তাই জিজ্ঞেস করছিলাম আর কি।
বলে তিনি বোকাদের মতো হাসতে লাগলেন। এমন হাসির মানে বুঝতে পারল না রুদ্ধ, তবে কিছু বললও না। শীতল চোখজোড়া প্রিন্সিপালের দিকে তাকিয়েই বলল, শি ইজ মাই কাজিন। প্রিন্সিপাল আরও অনেক কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন, যেমন তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তাহলে কাজিন কোথার থেকে হুট করে চলে আসলো। আর যদিও এই মেয়েটি তার কাজিন হয়, তাহলে আসলে রুদ্ধই বা কেন কলেজে ভর্তি করাতে নিয়ে আসলো? আচ্ছা, মেয়েটি তার কেমন কাজিন? মেয়েটি কি তার সাথে একই বাড়িতে থাকে? এসব হাজার প্রশ্ন করতে মন চাইছে প্রিন্সিপালের, কিন্তু তার হাত পা বাঁধা, এমনকি মুখও বাঁধা। তাই ইচ্ছা সত্ত্বেও কোনো কিছু জিজ্ঞেস করতে পারছে না। প্রশ্নগুলো জিজ্ঞেস করার পর যদি রুদ্ধের পছন্দ না হয়, তখন যদি সে শ্যুট করে দেয়, তখন কি হবে? প্রিন্সিপাল তার শত্রুদের বিশ্বাস করতে পারবেন, কিন্তু এই রুদ্ধকে কখনো বিশ্বাস করতে পারবেন না। হুটহাট গুলি করা, ছুরি দিয়ে কোপ মারা, এইসব নিত্যদিনের কাজ রুদ্ধের। এইসবে সে বেশ পারদর্শী, তাই একবারই সে গুলি খেতে চায় না। অ্যাডমিশন পেপারস ফুলফিলভাবে কমপ্লিট হওয়ার পর রুদ্ধ একবার প্রিন্সিপালের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। আবারও রুদ্ধকে অনুসরণ করে হুট তার পিছু পিছু গেল। কেবিনের বাইরে থাকা দুইজন বডিগার্ড স্ট্রং হয়ে তাদের পিছে পিছে আসতে লাগলো। হুর বডিগার্ডসদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। দুইজনেরই গায়ে কালো স্যুট প্যান্ট, চকচকে কালো জুতো, চুলের আকার খুবই ছোট, মুখে রয়েছে সারা বিশ্বের গম্ভীরতা, চোখে তাদের সানগ্লাস নামক বড় বড় চশমা, উচ্চতায়ও অনেক লম্বা। ওর আর চোখে একবার রুদ্ধের দিকে তাকালো, পুনরায় বডিগার্ডদের দিকে তাকিয়ে বুঝলো রুদ্ধ আর বডিগার্ডসের উচ্চতা একই সমান। রুদ্ধের থেকে বডিগার্ডসরা একটু মোটা, দেখতে খুব শক্তপোক্ত মনে হচ্ছে, সাথে কিছুটা স্টাইলিশও। বডিগার্ডদের পর্যবেক্ষণ করার মাঝেই তারা চলে আসলো গাড়ির কাছে। গাড়িতে বসে রওনা দিল রুদ্ধ মেনশনে। হুরকে রুদ্ধ মেনশনে পৌঁছে দিয়ে রুদ্ধ সে গাড়ি করেই চলে গেল তার অফিসে। আজ কলেজের প্রথম দিন হোরের। শহরের কলেজে পড়বে বলে খুব এক্সাইটেড সে। এতদিন গ্রামের কলেজে পড়েছে, তাই জানে না শহরের কলেজগুলো কেমন হয়, কেমন সেখানের পড়ালেখা, কেমন সেখানের স্টুডেন্ট এবং কেমন সেখানের পরিবেশ। আজও সেদিন গতকালের মতো হুরকে ড্রেস সিলেক্ট করে দিয়েছে। আজকে থেকে স্কার্ট আর শার্ট দিয়েছে পরার জন্য। হুরও খুশি মনে তা পরিধান করেছে। রোজকার মতো আজও চুল খোপা করা। খুশি মনে ডাইনিং টেবিলের কাছে এসে দেখে রুদ্ধ ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। রুদ্ধকে দেখে সব এক্সাইটমেন্ট বন্ধ হয়ে গেছে। লোকটাকে দেখলে কেন জানি মুখের বুলি, আনন্দ সব কিছুই বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় নিঃশ্বাসটাও যেন না আরও বন্ধ হয়ে যায়। এমন হলে তো সে মারা যাবে। অহেতুক কথা না ভাবাই শ্রেয়। তাই হুড়ো আর অহেতুক কথা না ভেবে সোজা ডাইনিং টেবিলে বসে গেল। রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধের মনোযোগ তার খাবারে এবং হাতে থাকা ফোনে। রুদ্ধ বুঝলো হুড় ডাইনিং টেবিলে এসেছে। তারপরে সে চোখ তুলে তার দিকে তাকালো না। মনে মনে হুড় রুদ্ধকে দেখে ভাবের গোডাউন মনে করলো। এত ভাব বুঝি কেউ হয়? এত ভাব নিয়ে একটা মানুষ থাকে কিভাবে? কেউ যদি সামনে আসে মানবতার খাতিরে না হয় একবার তাকাতেই পারে, কিন্তু রুদ্ধকে দিয়ে এমন আশা করাটা নিতান্তই বোকামি। তাই হুড় আর এই বোকামি করতে চাচ্ছে না। মনে মনে এক্সাইটেড হয়ে ডাইনিং টেবিলে বসে তার জন্য রাধা খাবার খেতে লাগলো। কার কি লাগবে না লাগবে তা দেখতে আসলো জেরিন। হুড়কে আরেক রূপে দেখে আনন্দিত হলো তার মন, বিমোহিতও হলো। মেয়েটা সব কিছু বলেই তাকে দেখতে ভালো লাগে। যেটা গায়ে জড়াবে সেটাই ফুলের মতো ফুটে উঠবে। জেরিন হুড়ের দিকে তাকিয়ে আদরের স্বরে বলে, কলেজে যাবেন দেখে এক্সাইটমেন্ট কাজ করছে মনে মনে, তাই না? হুড় নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে উৎফুল্ল কণ্ঠে বলল, আপু, আমার ইচ্ছে করছে উড়ে উড়ে কলেজে চলে যাই। আমার অনেক দিনের শখ ছিল শহরের কলেজে পড়ার, কিন্তু কোনোদিন পড়তে পারিনি। তাই আমার মাঝে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। ইচ্ছে করছে দৌড় মেরে ছুটতে চলে যাই কলেজে। ঠোঁটে নিয়ে হাসলো জেরিন। মেয়েটা নিজের খুশি দমিয়ে রাখতে পারে না। নিজের মনে থাকা সব কথা গড়গড় করে বলে দেয়। এই বিষয়টা ভালো লাগে জেরিনের। মেয়েটার সব কিছুতেই একটা আকর্ষণ আকর্ষণ ভাব আছে। যে কেউ তাকে দেখলে, টুকুর টুকুর চোখের চাহনি দেখলে এবং কি বোকা বোকা কথা শুনলে যে কেউ মোহগ্রস্ত হয়ে যাবে। শুধু ছেলেরা না, মেয়েরাও মোহগ্রস্ত হয়ে যাবে। এই যেমন এখন জেরিন হচ্ছে, মেয়ে হয়েও মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে। ভুলবশত যদি জেরিন ছেলে হতো তাহলে পুরো পৃথিবীর সাথে লড়াই করে হলেও হুড়কে সে নিজের কাছে রাখত। এসব ভাবতেই মনে মনে হাসলো অনেক জেরিন। তার চিন্তাভাবনা আজকাল একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সেসব চিন্তাকে প্রাধান্য না দিয়ে হুড়কে বলে, থাক, আপনাকে আর উড়ে উড়ে যেতে হবে না।
আস্তে ধীরে খাবার শেষ করে তারপর কলেজে যাইয়েন, এখনো অনেক সময় আছে কলেজের। হুর জেরিনের দিকে ঠোঁট চওড়া করে হাসি দিয়ে খাবার খেতে লাগলো। নাস্তা শেষ করে সোফার ওপর থেকে কলেজের জন্য আনা নতুন ব্যাগ আরও একবার চেক করে নিল। গতকাল রাতে রুদ্ধ হুরের জন্য বই, খাতা, কলম, পেন্সিল, ব্যাগ সব কিছুই নিয়ে এসেছে। ড্রেস সেলাই করতে কয়েকদিন সময় লাগবে দেখে দ্রুত ড্রেস আনতে পারেনি। রুদ্ধ অফিসে যাওয়ার আগে হুরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, বাইরে গাড়ি রাখা আছে, ড্রাইভার তোমাকে পৌঁছে দিয়ে আসবে কলেজে। আসার সময়ও ড্রাইভার তোমাকে নিয়ে আসবে। কোথাও যেতে হলে ড্রাইভারকে নিয়ে যাবে। বলেই সে চলে গেল। হুর বুঝে উঠতে পারে না এই লোকটা সবসময় এইভাবে কেন কথা বলে। মিষ্টিভাবে লোকটা কি কথা বলতে পারে না? এভাবে শক্ত গলায় কথা বলার কি দরকার? মনে মনে ভেঙচি কেটে ড্রাইভারকে নিয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেল হুর। কলেজের ভেতর প্রবেশ করে টুকুর টুকুর চোখে আশেপাশে দেখছে। বড় বড় চোখে টুকুর টুকুর চাহনি বেশ মানিয়েছে। আশেপাশে যে কয়েকটা ছেলে আছে সবাই হুরের দিকে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। গতকাল রুদ্ধের সাথে আসার সময় সে মাস্ক পরে এসেছিল, তাই কেউ তাকে দেখতে পায়নি। কিন্তু আজ তো সে মাস্কবিহীন এসেছে। আসলে মাস্ক পরতে তার অস্বস্তি হয়, মাঝে মাঝে দম আটকে আসে, তাই সে পরে না। কিন্তু গতকাল রুদ্ধের কড়া আদেশে সে এক প্রকার বাধ্য হয়ে মাস্ক পরেছিল। তবে আজ সে বাধ্য না, তাই আজ মাস্ক পরেনি। সামনে আরও কিছু দূর এগিয়ে যেতেই সাক্ষাৎ হলো প্রিন্সিপালের সাথে। মামুনি, তুমি এসেছো? চলো, তোমার ক্লাস অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। আমি তোমায় ক্লাসের সবার সাথে পরিচিত করে দিই। প্রিন্সিপালের কথায় সম্মতি প্রকাশ করে হুর। প্রথমত তিনি এই কলেজের প্রিন্সিপাল, তার উপর হুর কলেজের কাউকে চেনে না, তাই প্রিন্সিপাল যদি তার সাপোর্টে থাকে তাহলে ভেতরে ভয় কাজ করবে না, এমনটা ভাবনা হুরের। গুটি গুটি পা ফেলে প্রিন্সিপালের সাথে সাথে যাচ্ছে হুর। একটা ক্লাসের সামনে থামলো তারা। প্রিন্সিপাল সেই ক্লাসের ভেতরে গিয়ে হুরকে ভেতরে আসতে বলল। হুরও ছোট ছোট কদম ফেলে প্রিন্সিপালের পাশে গিয়ে দাঁড়ালো। প্রিন্সিপালকে দেখে ক্লাসের সকল ছাত্রছাত্রী উঠে দাঁড়ালো। সবাইকে বসতে বলে সবাই বসে যায়। তারপর গলার স্বর উঁচু করে বলে, ওর নাম হচ্ছে উম্মে তাইয়া হুর। আজ থেকে ও তোমাদের ক্লাসমেট, তোমাদের সাথে পড়বেও। আরও কিছু বলে প্রিন্সিপাল চলে যান ক্লাস থেকে। এক পাশে ছেলেদের বেঞ্চ, আর এক পাশে মেয়েদের বেঞ্চ। ওর মেয়েদের বেঞ্চে তৃতীয় সারিতে থাকা একটা সিটে বসে পড়ল। ওর ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে আছে বেঞ্চে, একদম শান্তশিষ্ট। ওর নিজের আপন মানুষদের ক্ষেত্রে চঞ্চল থাকলেও বাইরের মানুষদের জন্য সে খুবই নম্রভদ্র। এই হুরকে দেখে কেউ আন্দাজি করতে পারবে না তার মধ্যকার চঞ্চলতা। হুরের বেঞ্চে থাকা দুইটি মেয়ে হুরের সাথে বন্ধুত্ব করে নিল। হুরও নতুন বন্ধু পেয়ে অনেক খুশি। ক্লাসের স্যার হুরের সাথে পরিচয় হয়ে ক্লাস আরম্ভ করলো। ক্লাসের অর্ধেক ছেলেরা প্রায় হুরের দিকে আড় চোখে তাকিয়ে দেখছে। কলেজের সব থেকে সুন্দর রমণী হিসেবে তাকে আখ্যায়িত করছে। স্যার এখন রসায়ন ক্লাস করাচ্ছে। হুরের সম্পূর্ণ মনোযোগ ক্লাসের মাঝে। এদিক ওদিক কী হচ্ছে তাতে বিন্দুমাত্র তার ধ্যান নেই। দেখতে দেখতে সময় চলে আসলো টিফিন পিরিয়ডের। একটানা এতগুলো ক্লাস করে ক্লান্ত হয়ে বেঞ্চে গা এলিয়ে দিল হুর। হুরের নতুন দুই বান্ধবীও ক্লান্ত হয়ে বেঞ্চে গা এলিয়ে দিল। হুরের পেট তাকে জানান দিচ্ছে এই মুহূর্তে তার খাবার খাওয়া খুবই জরুরি। কিন্তু ও খাবার পাবে কোথায়? সে তো সাথে করে টাকাও নিয়ে আসেনি, তাহলে কিভাবে খাবে ভেবে পাচ্ছে না। নিজের জন্য অনেক কষ্ট হচ্ছে হুরের, এ কষ্ট কাউকে বলতেও পারছে না। তাই ক্ষুধার্ত পেট নিয়ে বেঞ্চে বসে রইল। সদ্য নতুন দুই বান্ধবী হুরকে বলেছিল ক্যান্টিনে তাদের সাথে টিফিন করে আসতে, কিন্তু সে টাকা নিয়ে আসেনি এই লজ্জায় কাউকেই বলতে পারছে না। এত লজ্জা কোথায় রাখবে সে? আগে যখন বাবা মা ছিল তখন মুখ ফুটে কখনো টাকা চায়নি, সবসময় বাবা মা তাকে নিজ থেকে টাকা দিয়েছে বা মাঝে মাঝে ব্যাগের মধ্যে টাকা ঢুকিয়ে রেখেছিল। কিন্তু এখন কে তাকে টাকা দেবে? কে তার ব্যাগে টাকা ঢুকিয়ে রাখবে? এইসব ভেবে চোখে জল চলে আসলো তার। এখনও আরও 2টা ক্লাস বাকি আছে। এই 2টা ক্লাস অব্দি ক্ষুধার্ত পেট নিয়ে যেন বেঁচে থাকতে পারে হুর, সেটাই দোয়া করছে। দোয়া দরুদের মাঝে হঠাৎ করে কারোর কণ্ঠ ভেসে আসলো। পাশে ফিরে তাকাতেই হুর দেখলো পরিপাটি এক পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। দেখতে সুন্দর, তবে কিছুটা হ্যাংলা টাইপের। শরীরে মাংসের ঘাটতি আছে, তবে খাওয়া দাওয়া করলে মনে হয় ঘাটতি পূরণ হতে পারে। এমন হ্যাংলা ছেলে হুর অনেকদিন পর দেখলো, তাই টুকুর টুকুর চোখে হ্যাংলা ছেলেটির দিকে তাকিয়ে রইল। তবে সেই হ্যাংলা ছেলেটি হুরের টুকুর টুকুর করে দেখার মানে বুঝতে পারল না।
তাই গলা খাকারি দিল ধ্যান ভাঙার জন্য, কিন্তু না, হোর তো একইভাবে তাকিয়ে আছে। ফ্যাসাতে পড়ে গেল সেই হ্যাংলা ছেলেটি। কি করবে কি বলবে বুঝতে না পেরে আবারও কেসে উঠল, বলল, হাই, আমি আকাশ। হোর মনে মনে ভাবল, আপনার নাম আকাশ নয়, বাতাস হওয়া দরকার ছিল। একটা ফু মারলে বাতাসের সাথে উড়ে পুরো পৃথিবী চক্কর দিবেন। তবে মনের কথা না বলে নিম্ন স্বরে বলে, হুম। আকাশ নামক হ্যাংলা ছেলেটি বলে, আমরা কি বন্ধু হতে পারি? ভাবুক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হোর। এমন অফার সে আগে অনেক পেয়েছে, কিন্তু সবার সাথে বন্ধুত্ব রাখেনি। যাকে তার ভালো লেগেছে, যার কথাবার্তার স্বভাব ভালো লেগেছে, চিনেছে, তাকেই সে বন্ধু বানিয়েছে। তাই হঠাৎ করে আকাশের প্রস্তাবে সে রাজি হতে পারছে না। তাই ইনিয়ে বিনিয়ে বলে, আমার নতুন 2টা বন্ধু হয়েছে, আপাতত আর বন্ধুর প্রয়োজন নেই। যদি কখনো বন্ধুর প্রয়োজন হয় তাহলে আপনাকে স্মরণ করব। বলে সে মাথা নিচু করে নিল। আকাশ অনেকক্ষণ সময় নিয়ে দাঁড়িয়ে থেকে হুরকে দেখল। বিমোহিত হলো হুরের কথা শুনে। মেয়েটার কণ্ঠ এতক্ষণ শুনতে পায়নি, তাই এখন শুনে তার মন নেচে উঠল। ভালো লাগায় ছেয়ে উঠল তার সর্বাঙ্গ। মেয়েটিকে প্রথম দেখায় তার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তাই তো আগ বাড়িয়ে চলে এসেছে মেয়েটির সাথে কথা বলতে। আকাশ সবসময় কথা কম বলে, বন্ধুও তো তেমন একটা নেই। গুনে গুনে তার 3টা বন্ধু। প্রথমে কয়েকটা মেয়ে এসেছিল তার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু সেই সুযোগ দেয়নি। কিন্তু আজ নিজে যেচে গিয়ে হুরের সাথে সে বন্ধুত্ব করতে চাইল। প্রত্যাখ্যান হলো, কিন্তু এতে খারাপ লাগলো না তার, ভালোই লেগেছে বটে। চলে গেল সে নিজের বেঞ্চে। টিফিন পিরিয়ড শেষ হলে ক্লাসে স্যার আসলো। ক্লাসে আবার সবাই মনোযোগী হলো। হুরের পেট গুড়গুড় শব্দ বেড়েই যাচ্ছে। বেঞ্চের নিচ দিয়ে এক হাত দিয়ে পেট চেপে আছে। ইতিমধ্যে খালি পেটে ব্যথা হওয়া শুরু করে দিয়েছে। ক্লাস শেষ হলো দুপুর 2টায়। কোনো রকমে হেলে দুলে হুর কলেজ গেটের থেকে বের হলো। ভীষণ ক্লান্ত লাগছে শরীর। বাইরে বের হয়ে দেখলো ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। ড্রাইভার হুরকে দেখে বলে, আসুন ম্যাম। ম্যাম ডাকায় প্রতিবাদ করতে চাইল হুর, তবে প্রতিবাদ করার মতো শক্তি তার শরীরে নেই। তাই কোনো কথা না বলে সিটে গিয়ে বসলো। সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। অনেকটা সময় লেগে গেল বাড়ি পৌঁছাতে। হুর কোনো রকম দুর্বল শরীর নিয়ে গেটের ভেতরে প্রবেশ করলো। কোনো দিকে না তাকিয়ে সোজা চলে আসলো বাড়ির ভেতর। সোফার রুমে আসতে সোফার ওপর কাঁধের ব্যাগ রেখে ধপ করে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে আসলো জেরিন। হুরকে দেখে তার ঠোঁটের কোণায় হাসি চলে আসলো। হুরের চেহারা দেখতেই তার মুখ চুপসে এলো। মেয়েটাকে বড্ড ক্লান্ত লাগছে। জিজ্ঞেস করলো, অনেক ক্লান্ত লাগছে তাই না? আজ প্রথম দিন ক্লাসের তো, তাই এমনটা মনে হচ্ছে। রেগুলার কয়েকদিন যাওয়া আসা করলে অভ্যেসে পরিণত হয়ে যাবে। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার টেবিলে দিচ্ছি, খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে পড়বে। হুর কোনো মতে নিজের শরীরটাকে টেনে টুনে চলে গেল তার রুমে। কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। 45 মিনিটে লম্বা একটা শাওয়ার নিল। চুলগুলো মুছে ভালোভাবে আঁচড়ে নিল। চুল শুকাতে অনেক সময় লাগবে, তাই চুল এখন ছেড়ে রেখে দিল। চলে আসলো ডাইনিং টেবিলে। রুদ্ধ বসে আছে। রুদ্ধকে দেখে হুরের চঞ্চলতা নিমেষেই উবে গেল। একদম শান্ত বাচ্চার মতো চেয়ারে বসে গেল। জেরিন আগে থেকেই টেবিলে খাবার দিয়ে রেখেছিল। রুদ্ধ মাথা উঁচু করে একবার হুরকে দেখলো। নজর সরিয়ে প্লেটে খাবার বাড়তে লাগলো। রুদ্ধের দেখা দেখি হুরও প্লেটে খাবার নিতে লাগলো। খাবার খাওয়ার মাঝে রুদ্ধ জিজ্ঞেস করলো, কেমন হয়েছে ক্লাস? খাওয়া থেমে গেল হুরের। রুদ্ধের দিকে তাকিয়ে দেখলো রুদ্ধের মনোযোগ খাবারের দিকে। নিজেকে কালোয় আবৃত করে রেখেছে রুদ্ধ। দেখতে তাকে মারাত্মক লাগছে। ফর্সা শরীরে কালো রংটা বেশ মানায়। রুদ্ধের চুল আর দাড়ি অনেক ভালো লাগে হুরের, তবে সাহস করে একবারও বলা হয়নি, বলতে ইচ্ছে হয়নি। রুদ্ধের মুখশ্রী শক্ত হয়ে আছে। হুরের রুদ্ধকে পরিদর্শন করা হলে সে রুদ্ধের প্রশ্নের জবাব দেয়। হুম, ভালো গিয়েছে। নীরবতা ছেয়ে গেল আবারও দুজনের মাঝে। তৃপ্তি সহকারে দুজন দুজনের পছন্দের খাবার খাচ্ছে। একত্রে দুজনের খাওয়া শেষ হলো। চেয়ার থেকে উঠে পড়ল হুর। এঁটো হাত নিয়ে বেসিনের কাছে যেতে লাগলো। রুদ্ধ এখনো চেয়ারে বসে আছে। হুরের দিকে তাকিয়ে আছে সে। পেছনের দিক দেখা যাচ্ছে। বড় বড় ছেড়ে রাখা ঘন কালো চুল। ভেজার কারণেই হয়তো মেয়েটা চুল ছেড়ে দিয়েছে, এমন ভাবনা রুদ্ধের। রুদ্ধ এক পলক ভেজা চুলের দিকে তাকিয়ে আছে। মেয়েটার সাথে অতিরিক্ত সব কিছু যায়, যেমন অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত লম্বা কালো ঘন চুল, অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত খাদকও বটে। ওর হাত ধুয়ে চলে গেল ওপরে তার রুমে।
এখন একটা ঘুম দেওয়া উচিত। দরজা একটু চাপিয়ে দিয়ে বিছানার উপর শুয়ে পিঠের পিছে এবং বুকে একটা বালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ল। দুপাশে বালিশ না রাখলে তার ঘুম হয় না, এপাশ ওপাশ ফিরলে তার জড়িয়ে ধরার জন্য বালিশ প্রয়োজন হয়। তাই শুরু থেকে হুরের অভ্যাস বাচ্চাদের মতো দুপাশে বালিশ রেখে ঘুমানোর। সময়টা এখন রাতের। ঘন্টার কাঁটা 9-এর ঘর থেকে 10-এ পৌঁছালো। ড্রয়িং রুমের সোফায় গুটিসুটি হয়ে বসে গুনগুন করে কান্না করছে হুর। একা একটা বাড়িতে থাকতে তার ভীষণ ভয় করছে। জেরিন চলে গিয়েছিল সন্ধ্যার একটু পরেই। এতদিন সে রাতে হুরের জন্য থেকেছিল। হুর তখন অসুস্থ ছিল, তাই চলাফেরার জন্য কাউকে প্রয়োজন ছিল। জেরিন তার সঙ্গ দিয়েছে, কিন্তু এখন তো হুর ঠিক আছে। তাই জেরিন আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা হতেই চলে গিয়েছে তার বাসায়। বাসায় তার মা একা থাকে, তাই জেরিনকে বাসায় যেতেই হয়। নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে হুরের। কান্না করতে তার মোটেও ইচ্ছে করছে না, কিন্তু ভয়ের চোটে কান্না চলে আসছে। আশেপাশে কোনো বাড়িও নেই যে মানুষের সারা শব্দ আসবে। হুরের এখন বাড়িটা ভুতুরে মনে হচ্ছে। ওড়না দিয়ে নাকের এবং চোখের পানি বারবার মুছছে, কিন্তু তাতে লাভ হচ্ছে না। চোখ এবং নাক দিয়ে আবারও পানি ঝরতে শুরু হয়েছে। হুরের ভয়ের মাঝে হঠাৎ করে কলিং বেলের আওয়াজ পাওয়া যায়। কেঁপে ওঠে সে। নিস্তব্ধ রাতে কলিং বেলের আওয়াজ তীব্রভাবে কর্ণপাত হলো। এক মুহূর্তের জন্য মনে হয়েছে ভূত কলিং বেল বাজিয়েছে। এমন ভাবনা চিন্তা মস্তিষ্কে আসতে আবারও অঝরে কান্না করতে লাগলো হুর। পরক্ষণে আবার মনে হলো এখন রুদ্ধও আসতে পারে। এই সময় রুদ্ধ বাড়িতে আসে। দুরু দুরু মন নিয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে দরজার কাছে গেল। দরজা খোলার সাহস কোনো মতেই পাচ্ছে না সে। হাত সামনে গিয়ে আবারও গুটিয়ে নিচ্ছে। কলিং বেলের আওয়াজ তীব্র থেকে তীব্র হচ্ছে, বারবার বেজে যাচ্ছে, তবে খোলার নাম নিচ্ছে না হুর। এই মুহূর্তে সে আতঙ্কের মধ্যে আছে। আতঙ্ক তাকে ঘিরে ধরেছে আষ্টে পৃষ্ঠে। নিজের মনে কোনো মতে সাহস জুগিয়ে দরজায় হাত রাখল। দরজার ছিটকানি খুলে আস্তে আস্তে দরজা খুলে দিল। সামনে রুদ্ধ আগুন চোখ নিয়ে দাঁড়িয়ে আছে, তবে সামনে তাকিয়েও হুরকে দেখে তার চোখ শীতল হয়ে আসলো। মেয়েটার চোখ, নাক, মুখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। রুদ্ধকে দেখে আবারও হু হু করে কান্না করে দিল হুর। রুদ্ধ বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কান্না করছো কেন? কি হলো বলছো না কেন? কান্না কেন করছো? কেউ কিছু বলেছে? ফোপানো শব্দ বন্ধ হলো, তবে চোখ দিয়ে অশ্রুকণা ঝরা বন্ধ হলো না। অশ্রুসিক্ত নয়নে ঠোঁট ফুলিয়ে রুদ্ধের দিকে ভালো করে তাকালো। কান্না নিয়ন্ত্রণে রেখে বলল, না, কেউ কোনো কিছুই বলেনি। বলেই দরজা থেকে সরে আসলো। ভেতরে প্রবেশ করলো রুদ্ধ। হুরের দিকে তাকিয়ে থেকে সোফায় বসলো। রুদ্ধ হাতের ইশারায় হুরকে বিপরীতে থাকা সোফায় বসতে বলল। বসলো হুর। কান্না করে চেহারা তার বেহাল দশা। মাথা নিচু করে এখনো ফুপিয়ে যাচ্ছে সে। রুদ্ধ এবার শান্ত স্বরে বলল, এবার বলো, কান্না করছো কেন? শান্ত কণ্ঠস্বর। কান্না করার মাঝে কেঁপে উঠল হুর। বুঝল না কান্না করার ফলে নাকি রুদ্ধের শান্ত কথার স্বরে সে কেঁপেছে। গাল বেয়ে পড়া নোনা জল হাত দিয়ে মুছে রুদ্ধের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, আমি একা থাকতে খুবই ভয় পাই। জেরিন আপু সন্ধ্যার সময় চলে গিয়েছিল তার বাসায়। এর আগে কখনো আমি একা থাকিনি, তাই ভয় পেয়ে কান্না করে দিয়েছি। আর আশেপাশে আর বাসায়ও নেই। আজব আজব শব্দ আসছিল আমার কানে, তাই ভয়ে কান্না করছিলাম। এখনো শব্দ আসছে, শুনুন। রুদ্ধ কান খাড়া করে সেই শব্দ শুনল। শিয়ালের ডাক, খুবই বাজেভাবে ডেকে যাচ্ছে। কিছুক্ষণ হুরের দিকে তাকালো। মেয়েটা ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে। রুদ্ধ হুরকে অভয় দিয়ে বলল, কাল থেকে তুমি একা থাকবে না, ভয়ও পাবে না। সময় এবং ভয় কাটানোর জন্য সঙ্গী পেয়ে যাবে। রুদ্ধের দিকে টুকুর টুকুর চোখে তাকিয়ে রইল হুর। রুদ্ধের বলা কথা বুঝে মনে মনে সে অনেক হৃষ্ট হলো। ঠোঁটে চওড়া করলো হাসি। ধন্যবাদ দিলেও কেমন হয় ভাবছে হুর। মন্দ না। যে মানুষ তার জন্য এত সব করেছে তাকে ছোটোখাটো একটা ধন্যবাদ দেওয়াই যায়। তবে লোকটার নাম কি যেন ছিল, মস্তিষ্কে ক্যাচ করছে না হুরের। মনে মনে আওড়ালো, আচ্ছা লোকটাকে জেরিন আপু যেন কী নামে ডাকতো? মনে পড়ছে না। কি যেন নাম ছিল? শুদ্ধ। মনে হয় শুদ্ধ ছিল নাম। মনের কথা আওড়ানো শেষ হলে হুর কাচুমাচু হয়ে বলে, ধন্যবাদ শুদ্ধ স্যার, আমি অনেক কথা শেষ করার পূর্বেই রুদ্ধ ভ্রু কুচকে শক্ত গলায় জিজ্ঞেস করে, কি বললে তুমি? হক চুকিয়ে গেল হুর। সে তো ভুল কোনো কথা বলেনি, তাহলে লোকটাই ভেবে জিজ্ঞেস করলো কেন ভাবছে হুর। মনে ভয় জমে গেল হুরের। রোদের হুট আর শক্ত কণ্ঠের কথা হজম করতে কষ্ট হয় তার।
শুকিয়ে যাওয়া শুকনো ওষ্ঠজোড়া মুখের ভেতরে নিয়ে জিহ্বা দ্বারা ভেজালো। ওষ্ঠজোড়া মুখ থেকে বের করে বলল, ধন্যবাদ বলেছি। তারপরে কি বলেছ? হুর ভাবতে লাগলো সে ধন্যবাদের পরে কি বলেছে। যখন মনে পড়ল ধন্যবাদের পরে কি বলেছে, তখন বলে, শুদ্ধ স্যার। রুদ্ধ দাঁত চিবিয়ে বলে, মাই নেম ইজ রুদ্ধ, নট শুদ্ধ। হিমায়েত এহসান রুদ্ধ। চকিত হয়ে রুদ্ধের দিকে তাকালো হুর। রুদ্ধকে উল্টো করে শুদ্ধ বানিয়ে সে আরামে লেকচার দিতে যাচ্ছিল। রুদ্ধকে সরি বলার জন্য মুখ খুলবে অমনি রুদ্ধ সেখান থেকে চলে যায়। হুর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে রুদ্ধের নাম আওড়ায়। হিমায়েত এহসান রুদ্ধ। কলেজের দ্বিতীয় দিন। হুর রেডি হয়ে তিরিং তিরিং করে সিঁড়ি দিয়ে নেমে আসছে। ডাইনিং টেবিলে রুদ্ধ নেই। সে অফিসে গেছে ভেবেই আনন্দ লাগলো হুরের। প্লেটে খাবার নিয়ে আয়েশ করে খেতে লাগলো। একটু বেশি করে খাবার খাচ্ছে সে, কারণ টিফিনের সময় অনেক ক্ষুধা লাগে, যা সহ্য করতে কষ্ট হয় হুরের। খাবার খেয়ে ড্রাইভারের সাথে চলে গেল কলেজে। কলেজে ঢুকতে দেখা হয়ে গেল দুই বান্ধবী মুক্তা আর মিমের সাথে। তবে পাশে একজন নতুন সদস্যকেও চোখে পড়ল। হুর জিজ্ঞেস করল, ওকে। ও হচ্ছে স্নেহা, আমাদের সাথেই পড়ে। কাল কলেজে আসনি, তাই তোর সাথে পরিচয় করিয়ে দিতে পাইনি। আরেকটি নতুন বান্ধবীকে পেয়ে খুশি হলো হুর। কথা বলতে বলতে চারজন চলে গেল ক্লাসরুমে। ঠেলে ঠুলে চারজন একই বেঞ্চে বসলো। আকাশ ক্লাসরুমে প্রবেশ করতে সর্বপ্রথম হুরের দিকে নজর দিল। প্রতিদিনের মতো আজও সাধারণভাবেই এসেছে সে। মাথা নিচু করে মুচকি হাসল সে। বন্ধুদের সাথে সেও বসলো। স্যার ক্লাসে আসার পর ক্লাস শুরু হয়ে যায় পুরো দমে। মনোযোগ সহকারে সবাই ক্লাস করছে, কিন্তু বিপত্তি ঘটালো মিম। সে বারবার স্নেহা আর হুরকে খুঁচিয়ে যাচ্ছে। মুক্তা সবার কোনায় বসাতে হাতে নাগাল না পায় তাকে খোঁচাতে পারছে না। তবে এতে আফসোস নেই মিমের। সে দিব্যি স্নেহা আর হুরকে খোঁচাতে ব্যস্ত। দুইজনই মনোযোগী হয়ে ক্লাস করছিল, কিন্তু মিমের খোঁচানোতে বারবার তাদের ধ্যান ভেঙে যাচ্ছে। নেহা কয়েকবার চোখ রাঙিয়েছে মিমকে, তবে বিশেষ কোনো লাভ হয়নি। মিম আবারও তাদের খোঁচাতে শুরু করলো। এবার আর সহ্য করতে পারল না স্নেহা। গলার স্বর নিচু রেখে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, দেখ মিম, নিজের ভালো চাইলে এই গোতাগুতির পর্বটা বন্ধ কর, না হলে একবার আমি শুরু করলে তুই ছাড় পাবি স্নেহাকে না। প্রতিবাদ করতে দেখে সাহস পেল হুরও। সে করুণ স্বরে বলে, প্লিজ মিম, আমায় আর খোঁচায়ও না। আমার ভীষণ সুড়সুড়ি পাচ্ছে। কোনো মতে নিজেকে শান্ত করে রেখেছি, যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আমি চাই না ক্লাসের মাঝে উদ্ভট কিছু ঘটুক। হুরের করুণ স্বরের কথা শুনে মিমের মন গলে গেল। দুইজনকে খোঁচানো বন্ধ করে দিল। মনোযোগ দিল ক্লাসে। ক্লাস করতে করতে সময়টা চলে আসলো টিফিন পিরিয়ডের। এক এক করে সবাই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে। উদ্দেশ্য তাদের ক্যান্টিন। হুর যখন গ্রামের কলেজে ক্লাস করত তখন মা সাথে করে টিফিন দিয়ে দিত। মাঝে মাঝে হুর টিফিন নিত না, কারণ বান্ধবীদের সাথে বাইরে খাবে বলে। চটপটি, ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি, আচার, এসব চটপটি জিনিস খুব ভালোবাসে হুর। তাই তো তার মাকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বুঝিয়ে বাসা থেকে টিফিন না নিয়ে বের হয়ে যেত। কিন্তু এটা হচ্ছে শহরের কলেজ, বড়লোকি কলেজ, নামি দামি কলেজ। এখানে কেউই বাসা থেকে টিফিন নিয়ে আসে না। বাসা থেকে টিফিন নিয়ে আসলে যদি প্রেস্টিজ বলে যে একটা কথা আছে, নিলামে তুলে যাবে। সবাই হুরকে খ্যাত ভাববে। তাই তো টিফিনের কথা মাথায় আনতে গিয়েও আনলো না সে। এখানে সবাই যেভাবে চলাফেরা করে হুরও তেমনভাবে চলাফেরা করতে চায়। বেঞ্চ থেকে মিম, মুক্তা, স্নেহা তিনজনই বের হয়ে যায়। রয়ে যায় শুধু হুর। সে একাই বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। তা দেখে স্নেহা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে হুর, তুমি এভাবে বসে আছো কেন? চলো আমাদের সাথে, ক্যান্টিনে খেয়ে নেবে কিছু। মাথা তুলে সবাইকে দেখতে চাইল হুর। ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, তোমরা খেয়ে আসো, আমার ক্ষুধা নেই। বাসা থেকে আসার আগে আমি অনেক খাবার খেয়ে এসেছি, তাই আপাতত খিদে পাচ্ছে না। তোমরা খেয়ে আসো, আমি অপেক্ষা করছি। স্নেহা কিছুক্ষণ হুরের মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা যে মিথ্যে কথা বলছে তা ভালো করেই বুঝতে পারল। হুরের চোখ মুখে বলে দিচ্ছে সে মিথ্যে কথা বলছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত সে, কতটা ক্ষুধার্ত সে। ক্ষুধার্ত মুখ নিয়েও বলছে তার ক্ষুধা নেই। স্নেহা প্রথমে ভাবলো ব্যাপারটা টাকার। টাকা নেই বলেই হয়তো হুর খাবার খেতে চাচ্ছে না। কিন্তু না, মেয়েটার ড্রেস আপ, কথাবার্তা কোনো কিছুই দ্বারাই বোঝা যায় না তার টাকার কমতি আছে। তাহলে মিথ্যে কথা কেন বলল, ভাবছে স্নেহা। ভাবনার ধ্যান ভাঙে মিমের কথায়। ওকে বলে লাভ নেই, ও খাবে না।
গতকালকেও আমরা জিজ্ঞেস করেছিলাম কিন্তু কালকেও খাইনি। এখন চল আমরা গিয়ে খেয়ে আসি, না হলে টিফিনের সময় চলে যাবে। স্নেহা আরও কিছুক্ষণ হুরের দিকে তাকিয়ে মিমার মুক্তার সাথে চলে গেল। সবাইকে যেতে দেখে হুর এক দীর্ঘশ্বাস ফেলল। ক্ষুধা লেগেছে হুরের, ভীষণ ক্ষুধা লেগেছে। গতকালের মতো আজকেও পেট জ্বলে পুড়ে যাচ্ছে। বাম হাত দিয়ে পেট চেপে বেঞ্চের উপরে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ মনে পড়ল ব্যাগে পানি রাখা আছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে গটগট করে পুরো বোতল ফিনিশ করলো। বুঝতে পারল না তার পেট ভরেছে কিনা। ভাতের ক্ষুধা কি আর পানি দিয়ে মেটানো যায়? আবারও বেঞ্চে মাথা ঠেকিয়ে বসে রইল সে। গতকালের মতো আজকেও দুইটাই কলেজে ছুটি হয়েছে। ক্লান্ত শরীর এবং ঢুলু ঢুলু পা নিয়ে বাগানের দিক দিয়ে হেঁটে আসছে ওর। হঠাৎ চোখ গেল তার রাজপ্রাসাদটির দিকে। বাড়িটাকে দেখে ওরের রাজপ্রাসাদই মনে হয়। বাড়িটির মাঝ বরাবর বড় বড় অক্ষরে রুদ্ধ ম্যানশন লেখা। তবে এক জায়গাতে চোখ আটকে যায় হুরের। 3 তলা বিশিষ্ট একটি বাড়ি, কিন্তু হুর তো দোতলা দেখেছে। দোতলার পরে আর কোনো সিঁড়ি দেখতে পায়নি। তার খুব ইচ্ছে ছিল বাড়িটির ছাদে যাওয়ার, ছাদ থেকে পুরো বাড়িটা দেখার, আশেপাশের দৃশ্যটা দেখার, কিন্তু ছাদের সিঁড়ি দেখতে না পেয়ে তার মনটা খারাপ হয়ে গিয়েছিল। মনে করেছিল ছাদের কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখন তার ধারণা ভুল মনে হচ্ছে। ছাদের সিঁড়ি অবশ্যই আছে, তা না হলে 3 তলা কীভাবে থাকতো? এখন সিঁড়ি কোথায় এটা বের করতে হবে তার আগে খাবার খেতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে চটাস করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হোরা কোনো দিকে বিবেচনা না করে সোজা চলে যায় বাড়ির ভেতর। বসার রুমে আসতে দেখলো রুদ্ধ সোফায় বসে আছে। দেখে মনে হচ্ছে মাত্র এসেছে কাজ থেকে। হোর রুদ্ধের অপর পাশের সোফায় বসে সেন্টার টেবিলে থাকা পানির জগ নিয়ে গ্লাসে ঢেলে পানি পান করতে লাগলো। রুদ্ধ হুরের দিকে তাকালো, দুর্বল মুখ। পানি খাওয়ার আগে অবধি রুদ্ধ হুরের দিকে তাকিয়েছিল। পানি খাওয়া শেষ হলে হুর ব্যাগ নিয়ে চলে যায় তার রুমে। গোসল করার সময় জেরিন একবার হুরকে ডেকে গিয়েছিল খাবার খাওয়ার জন্য। আজ দ্রুতই গোসল শেষ করেছে হুর। ক্ষুধায় পেট যেন সুইসাইড করবে এমন অবস্থা। তাই কোনো রকমে গোসল করে চলে আসলো ডাইনিং টেবিলে। হুরকে দেখে রুদ্ধ তার প্লেটে খাবার বাড়তে লাগলো। চেয়ারে বসে পড়ল হুর। প্লেটে খাবার বাড়তে দেরি, কিন্তু গিলতে তার দেরি হচ্ছে না। রুদ্ধ আর চোখে তাকিয়ে সব কিছুই পর্যবেক্ষণ করছে, তবে কিছু বলছে না। প্রতিদিনের তুলনায় আজ কিছুটা বেশি খাবার খেয়েছে হুর। পেটে খাবার পড়তেই পেট থেকে গুড়গুড় করে শব্দ নিমেষেই বন্ধ হয়ে গেল। খাবার খাওয়া শেষ হতেই এইদিক ওইদিক না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল হুর। রুদ্ধ বসে বসে সব কিছুই দেখল। একসময় নিজের খাবার কমপ্লিট করে সেও চলে গেল তার রুমে। ঘড়ির কাঁটে টিকটিক করে জানান দিচ্ছে বিকেল 4:20। কিছুক্ষণ হলো হুর ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে চলে আসলো রান্নাঘরে জেরিনের সাথে আড্ডা দেওয়ার জন্য। রান্নাঘরে চেয়ারে বসে আছে হুর, হাতে তার কোকাকোলা। কিছুক্ষণ পর পর এক সিপ কোকাকোলা খাচ্ছে আর জেরিনের সাথে কথা জুড়ে দিচ্ছে। কথা বলতে বলতে একসময় জেরিন জিজ্ঞেস করে, আচ্ছা আপু, আমি না একটা বিষয় কোনোভাবে মিলাতে পারছি না। বাহির থেকে প্রাসাদটি 3 তলা দেখায়, কিন্তু আমি তো দোতলা ছাড়া কোনো কিছুই দেখতে পাই না। এমনকি ছাদের সিঁড়িটাও দেখতে পাই না, এমন কেন? জেরিন কাজ করতে করতে বলল, এই বিষয়টা প্রথম আমিও লক্ষ্য করেছিলাম। ছাদের সিঁড়ি আমিও খুঁজেছিলাম, কিন্তু পাইনি। আর রুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করার মতো সাহস আমার নেই, তাই মনের মাঝে এই বিষয়টা দমিয়ে রেখেছে। এই বিষয় নিয়ে আর কোনো কথা বলল না হুর। সে নিজের মতো করে কোকাকোলা খেতে লাগলো। আরও কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ করে কলিং বেল বাজার শব্দ কানে আসলো। জেরিন তার হাতে রাখা কাজ রেখে দরজার কাছে যেতে নিলেই হুর তাকে বাধা দেয়, বলে, আপু তুমি কাজ করো, আমি দেখছি কে এসেছে। জেরিনের কাছ থেকে কোনো কিছু না শুনে দৌড় লাগালো দরজার কাছে। দরজা খুলে একজন মেয়েকে দেখতে পেল। এর আগে কখনোই দেখা হয়নি এই মেয়েটিকে, তাই ভ্রু কুঁচকে হুর সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে রইল। জিজ্ঞেস করল, কে আপনি? দরজার ওপাশে থাকা মেয়েটি বলল, জি, আমাকে রুদ্ধ স্যার এখানে পাঠিয়েছেন হুর নামক একটা বাচ্চার খেয়াল রাখার জন্য। বিস্ময় চোখ বড় বড় হয়ে আসলো হুরের। সে বাচ্চা? কোন অ্যাঙ্গেল থেকে তাকে বাচ্চা মনে হয়? 18 বছরের একটা অ্যাডাল্ট মেয়েকে বাচ্চা বলতে লজ্জা করছে না? মেয়েটির উদ্দেশ্যে প্রতিবাদী স্বরে বলল, একদম আমায় বাচ্চা বলবেন না। আমায় দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স এখন 18+। তাহলে আমার কোন দিক থেকে বাচ্চা মনে হয়? হেসে দিল সেই মেয়েটি। বুঝলো যার জন্য এখানে এসেছে সেই ব্যক্তি সামনেই দাঁড়িয়ে আছে। মেয়েটি বলল, আচ্ছা
ঠিক আছে, আমি আর তোমাকে কখনো বাচ্চা বলবো না। এখন তো আমায় ভেতরে আসতে দাও। ওর মুখ ফুলিয়ে দরজা থেকে সাইড হয়ে ভেতরে প্রবেশ করতে দিল। ওর মেয়েটিকে নিয়ে সোফার রুমে বসালো। গলার স্বর কিছুটা উঁচু করে জেরিনকে ডাকলো। জেরিন আর সোফা রুমে আসতেই নতুন একটি মেয়েকে দেখে কিঞ্চিত ভ্রু কুচকে এলো। হুরকে জিজ্ঞেস করলো, এই মেয়েটি কে হুর? হুরকে বলতে না দিয়ে মেয়েটি বলল, আমার নাম হচ্ছে লিলি। রুদ্র স্যার আমাকে হায়ার করেছে এই হুড়কে রেখে রাখার জন্য। আর কিছু বলল না জেরিন। রান্নাঘরে চলে গেল লিলির জন্য কিছু স্ন্যাক্স আনতে। লিলি এবং হুরের মাঝে কথোপকথন শুরু হলো। হুরও আনন্দের সাথে গল্প করছে লিলির সাথে। মেয়েটা মিশুক। কথা বলার মাঝে লিলি হুরের সব ডিটেলস জেনে নিল। জেরিন নাস্তা নিয়ে এসে লিলিকে দিল। লিলি কিছুটা খেলো। নিজের রান্নাবান্নার কাজ করে বাসায় চলে গেল জেরিন। পরদিন আজ স্কুল ড্রেস পরে রেডি হয়ে নিচে নামছে হুর। রুদ্ধ সোফায় বসেছিল, ফোনে কিছু ইমেল চেক করছিল। গতকাল রাতে তার বাসায় আসা হয়নি, জরুরি কিছু কাজের জন্য বাইরে থেকেছে। সিঁড়ি বেয়ে শব্দ করে নামছে হুর। নড়ে চড়ে উঠে রুদ্ধের মনোযোগ। সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো হুর লাফিয়ে লাফিয়ে নিচে নামছে। মেয়েটাকে এখন আরও বাচ্চা মনে হচ্ছে। ড্রেসের কালার পুরো সাদা, বরাবরের মতো চুল খোলা, মুখে নেই কোনো সাজসজ্জা। হুরকে স্ক্যান করা হলে রুদ্ধ পুনরায় নিজের ফোনে মনোযোগ দেয়। দ্রুত পা ফেলে ডাইনিং টেবিলের কাছে আসতে পেছন থেকে লিলি বলে ওঠে, এই পিচ্ছি, তোমার ব্যাগ আমি সোফার ওপর রেখে দিয়েছি। রাগান্বিত হলো হুর। পিচ্ছি বলাটা সে মোটেও পছন্দ করে না। হুর লিলির দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, আপু, একদম পিচ্চি বলবে না। কতবার বললাম আমি এখন অ্যাডাল্ট, তারপরে তুমি আমার পিচ্চি বলেই যাচ্ছ। এত কষ্ট করে লাভ কি হলো আমার অ্যাডাল্ট হওয়ার, যেখানে তুমি বারবার পিচ্চি বলে আমি অপমান করছো? ট্যারা চক্করে লিলি হুরের দিকে তাকালো। মেয়েটা যেভাবে নিজেকে বড় বলে দাবি করে, আসলে সে ততটাও বড় না। উল্টো মনে হয় বয়সের তুলনায় তার আচার আচরণ খুব ছোট। লিলি নিজের চোয়াল শক্ত করে সিরিয়াস ভঙ্গিতে হুরের দিকে তাকিয়ে বোঝানোর মতো করে বলল, দেখো, তুমি যতই বড় হও না কেন, তুমি সবসময় আমার কাছে পিচ্ছিই থাকবে। যেখানে আমার বয়স হচ্ছে 26, সেখানে তোমার মাত্র 18। সেই ক্ষেত্রে আমি তোমার অনেক বড়। আর পিচ্ছি বলে আমি তোমার অপমান করছি না, পিচ্ছি বলে আমি নিজেকে সন্তুষ্ট রাখছি। তোমায় পিচ্ছি বলার মাঝে মনে হয় আমি আমার ছোট বোনকে খুঁজে পেয়েছি। আর পিচ্ছি বলে যে মানুষ পিচ্ছি হয়ে যায় এমন তো কোনো কথা না। হুর কিছুক্ষণ লিলির দিকে ভাবলেশীনভাবে তাকিয়ে রইল। কিছু সময় নিয়ে লিলির কথা বোঝার চেষ্টা করলো, বুঝলো। মুখের ভঙ্গি বদলে আসলো। লিলির কথা তার খুব ভালোই লেগেছে। তাকে যে নিজের ছোট বোনের সাথে কম্পেয়ার করেছে, ভালো লাগার জন্য এইটুকুই যথেষ্ট। মনের মাঝে নিজের খুশি দমিয়ে রেখে নিজের চোখ মুখ কুচকে হুর বলল, হয়েছে, এখন আমায় ইমোশনালি অ্যাটাক করবে না। তোমার যত মন চায় তুমি আমায় পিচ্ছি বলো, তাও প্লিজ এভাবে সিরিয়াস হয়ে কোনো কথা বলবে না। কেউ সিরিয়াস হয়ে কথা বললে আমার বুক ধুকপুক করে। কেউ সিরিয়াস ফেসে রিয়াকশন দেখলে আমার ভীষণ ভয় লাগে। বলেই নিজের ঠোঁট উল্টায় হুর। পাশ থেকে জেরিন আস্তে আস্তে বলল, হয়েছে তোমাদের মেলোড্রামা? জেরিন থেকে দুইজন তীক্ষ্ণ চোখে তাকালো। চোখ দ্বারা বোঝাতে যাচ্ছে জেরিন কোনো ভুল কথা বলেছে, বড় ধরনের অপমান করেছে। তীব্র অপমান সহ্য করতে না পেরে প্রতিবাদী স্বরে বলে, আপু, আমাদের একদম অপমান করবে না, আমরা মেলোড্রামা করছি না। এখন ওদের সাথে কথা না বলে আমাকে খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। জেরিন মুচকি হেসে হুরের নাক টিপে দিল। তবে এই শক্তিটা বোধহয় একটু বেশি প্রয়োগ করেছে, তাই তো নাক টেপার সাথে সাথে নাকের ডগাও লাল হয়ে গেছে। বিস্মিত হলো জেরিন, বিস্ময় নিয়ে বলল, আনবিলিভেবল হুর, সামান্য হালকাভাবে নাক ছুঁয়েছি, তাতেই তোমার নাকের ডগা লাল হয়ে গেছে। কেউ যদি তোমায় জোরে চেপে ধরে, সে জায়গায় তো রক্তবর্ণ ধারণ করবে। তুমি তো মারাত্মক সেনসিটিভ ধরনের মেয়ে। মুখ ছোট হয়ে এলো হুরের। সে যে খুবই সেন্সিটিভ তা তার অজানা নয়, বরং এটা নিয়ে সে মাঝে মাঝে বিশ্রী রকম সমস্যার সম্মুখীন হয়। কলেজে থাকতে একবার পড়ে গিয়ে গলাঘাড় ছিঁড়ে গিয়েছিল, যেটা নিয়ে তাকে খুবই ট্রোলের শিকার হতে হয়েছে। সবাই ভেবেছে হুরের ব্যক্তিগত মানুষ তাকে ভালোবেসে এই চিহ্নগুলো দিয়েছে। শত চেয়েও হুর তাদের সত্যিটা বলে বিশ্বাস করাতে পারেনি। আর জখমগুলো এমনই ছিল যে কেউ ভাববে সেগুলো আঁচড়ের চিহ্ন। গুরুতর ব্যথা না পেলেও তার চামড়া সেন্সিটিভ হওয়ার কারণে আঘাতগুলো বাজে দেখতে লাগছিল। হুর তপ্ত এক নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ, আমাকে এত সেন্সিটিভ না বানালেও পারতো। সব বিরক্তিকর ঘটনা আমার সাথেই ঘটে। উফ, আর ভালো লাগে না। জেরিন আর লিলি কেউই বুঝতে পারল না হুরের বলা বিরক্তিকর ঘটনার কথা।
তবে এ নিয়ে প্রশ্নও করলো না। হুর কোনো কিছু না বলে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে লাগলো। প্রতিদিন তার মন পছন্দের একটা না একটা আইটেম রান্না হবেই, তাই প্রতিদিন তৃপ্তি সহকারে সে খাবার খেতে পারে, পেট ভরে খেতে পারে। তবে কলেজ যাওয়ার আগ অবধি তার পেট ভরা থাকে। কলেজে যাওয়ার সাথে সাথেই মনে হয় পেট খালি, ট্যাঙ্কি হয়ে গেছে। যতই কলেজে যাওয়ার আগে পেট ভরে খাবার খাক না কেন, কলেজে গেলে কিভাবে যেন পেট খালি হয়ে যায়, এই সমীকরণ কোনোভাবেই মেলাতে পারে না হোর। এই কারণে আরও ঠেসে ঠুসে খাবার খেতে লাগলো সে। রাক্ষসের মতো খাবার খাওয়ার মাঝে আগমন ঘটল রুদ্ধের। শব্দহীনভাবে নিজের চেয়ারে বসলো, কোনো দিকে না তাকিয়ে নিজের মতো করে খেতে লাগলো। ভ্রু কুচকে আসলো হুরের। রুদ্ধ তাকে ইগনোর করে নাকি রুদ্ধের স্বভাবই এমন বুঝে উঠতে পারে না সে। মাঝে মাঝে ভাবে সে অতিরিক্ত ভাব দেখায়, তাই কখনো সামনে থাকা ব্যক্তির দিকে চোখ তুলে তাকায় না। যদি তার ভাব কমে যায় তাই মনে মনে ভেঙচি কাটল হুর। নিজের মতো করে খাবার খেতে লাগলো। তবে ভুলেও এবার আর রাক্ষসের মতো খাবার খাচ্ছে না সে। ধীর গতিতে খাবার খাচ্ছে। পেটের আনাচে কানাচে খাবার ঢুকিয়ে এঁটো হাত নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। বেসিনের কাছে গিয়ে হাত ধুয়ে ডাইনিং টেবিল ক্রস করে ড্রয়িং রুমে যাওয়ার সময় কর্ণপাত হয় রাশভারী কণ্ঠের শব্দ। শোনো। থমকে দাঁড়িয়ে রইল হুর। পিছন ঘুরে তাকাতে চাইলেও তাকাতে পারছে না, শরীরে বল পাচ্ছে না। তবে তাকে যে তাকাতে হবে তা বেশ ভালো করে বুঝতে পারছে। সে রুদ্ধের মতো নিজেকে ভাবের গোডাউন হিসেবে পরিচয় দিতে চায় না, তাই শরীরে বল না পাওয়ার মাঝেও অতি কষ্টে পিছনে ঘুরে চাইল। রুদ্ধ টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে হুরের কাছে আসলো। পকেট থেকে ওয়ালেট বের করে সেখান থেকে চকচকে দুটো 1000 টাকার নোট বের করলো। হুরের সামনে এগিয়ে দিয়ে বলল, নাও। হুর একবার টাকার দিকে তাকিয়ে রুদ্ধের দিকে তাকালো। বোঝার চেষ্টা করলো রুদ্র তাকে টাকা কেন দিচ্ছে। প্রশ্নটা করেই বসলো। টাকা? টাকা কেন? কপালের ভাঁজ ফেলে হুরের দিকে শক্ত নয়নে তাকালো রুদ্ধ। হুরের মুখ পানে চেয়ে বলল, এই টাকাগুলো রাখো, সময়ে অসময়ে লাগতে পারে, যেভাবে মন চায় সেভাবে খরচ করো। টাকা শেষ হয়ে গেলে আমায় জানিয়ে দেবে। বলেই নিজের স্থান ত্যাগ করলো। হুর টুকুর টুকুর নয়নে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। ব্যক্তিটা কেমন যেন আজব, খুবই অদ্ভুত। রুদ্ধের পেছন সাইডে সব কিছু পর্যবেক্ষণ করতে লাগলো। হাঁটার স্টাইল দেখে মোহিত হয়ে গেল হুর। এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত দিয়ে চুল ব্রাশ করতে করতে সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগলো রুদ্ধ। পরনে তার গাঢ় নীল কালার কোট প্যান্ট, যা দেখতে মারাত্মক লাগছে। হুর রুদ্ধের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় রুদ্ধ তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। রুদ্ধ তার চোখের আড়াল হলেও হুর দরজার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ঘোর কাটে জেরিনের কথায়। কি হলো, তুমি কলেজে যাবে না? লেট হচ্ছে না? একে একে করে ক্যান্টিনের সব স্টুডেন্টদের কোলাহল তৈরি হলো। বাদ পড়েনি হুড়ো। হুড়ো আজকে ক্যান্টিনে এসেছে খাবার খাওয়ার জন্য। রুদ্ধের দেওয়া 2000 টাকা দিয়ে সে আজকে টিফিন খাবে। 2000 টাকার উদ্বোধন ঘটাবে নিজের কিছু পছন্দের খাবার খেয়ে। ফ্যাল ফ্যাল করে পুরো ক্যান্টিনটাতে চোখ বোলাচ্ছে হুর। অনেকটা বড় সড়ো ক্যান্টিন। হুরের ফ্যাল ফ্যাল করে তাকানোর মাঝে ব্যাঘাত ঘটায় স্নেহা। বলে, এখন এইভাবে তাকিয়ে থাকবে নাকি খাবারও খাবে? ক্ষুধায় আমার পেট জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। প্রথমে খাবার খেয়ে নিই, তারপর যদি তুমি চাও ক্যান্টিন বা ক্যাম্পাস ঘুরে দেখতে, তাহলে না হয় তোমায় আমরা ঘুরিয়ে দেখাবো। কিন্তু তার আগে প্লিজ চলো খাবার খেয়ে নিই। বলেই হুরকে টানতে টানতে একটি চেয়ারের মাঝে বসিয়ে দিল। একটি টেবিলে 6 জনের বসার মতো ব্যবস্থা আছে। 4 বান্ধবী ঘাপটি মেরে চেয়ারে বসার পরও 2টি চেয়ার ফাঁকা রয়ে গেছে। মিম, মুক্তা, স্নেহা ডিসাইড করে নিল আজ তারা কী খাবে। হুর শুধু তাদের কথোপকথন শুনছে। 3 জন এক প্রকার ঝগড়ায় মেতে উঠেছে খাবার নিয়ে। কে কোনটা খাবে বা কি অর্ডার করা হবে তা নিয়েই তর্কাতর্কি লেগে আছে তাদের মাঝে। তাদের তর্কাতর্কির একসময় শেষ হয়ে গেল 3 জনের সম্বিত ফিরে। 3 জন ভুলে গিয়েছিল যে নতুন করে তাদের একটা বান্ধবী হয়েছে। হুরের কথা মনে পড়তেই 3 জন হুরের দিকে তাকালো। স্নেহা বোকার মতন হেসে মাথা চুলকে বলে, সরি হুর, আমরা ভুলে গিয়েছিলাম যে তুমিও আমাদের সাথে আছো। এতদিন আমরা 3 জন একসাথে ক্যান্টিনে এসেছি, তাই আগের অভ্যাসটা রয়ে গেছে। ক্ষণিকের জন্য ভুলেই গিয়েছিলাম তুমিও আমাদের সাথে আছো। তুমি মন খারাপ করো না কেমন? এখন ঝটপট বলো তো তুমি কি খাবে? হুর 3 জনের দিকে তাকিয়ে এক ভুবন ভুলানো হাসি দেয়। বেশ উৎসাহ নিয়ে বলে, আমি আমার পছন্দের ফুচকা খাবো আর সাথে একটু নুডলস। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি গিয়ে অর্ডার দিয়ে আসি। মুক্তা চেয়ার ছেড়ে যেতেই মিম আর স্নেহা হুরের সাথে গল্পে মেতে উঠল। কিছুক্ষণ পর মুক্তাও চলে আসলো।
চারজন কথা বলায় মগ্ন হয়ে গেল। ধ্যান ভাঙে তাদের কারুর গলা খাকারির শব্দ শুনে। চারজনই একসময় ঘাড় বাঁকিয়ে পাশে তাকালো। হ্যাংলা আকাশকে তাদের নজরে পড়ল। আকাশকে দেখে হুট ঠোঁট কামড়ে ধরল। কপালে দুটি ভাঁজ পড়েছে, চেহারায় চিন্তার রেশ স্পষ্ট। আকাশ এখানে কেন এসেছে তাই ভাবছে সে এখানে কেন এসেছে তা নিয়ে প্রশ্ন করতে চাইল হুর, তবে দ্বিধায় করল না। মিম জিজ্ঞেস করলো, কি হয়েছে আকাশ? আজ তুমি আমাদের টেবিলে? চাঁদ কি অন্য দিক দিয়ে উঠেছে নাকি? ও সরি, চাঁদ হতে যাবে কেন? সূর্য কি অন্য দিক থেকে উঠেছে নাকি? মিমের এমন প্রশ্নে হকচকিয়ে গেল আকাশ। এই প্রশ্নের কি জবাব দিবে তা মস্তিষ্কে আওড়াতে লাগলো। গুনে গুনে এই মেয়েদের সাথে 2 বার কথা হয়েছে তার, তাও পড়াশোনার ব্যাপার নিয়ে। তা ব্যতীত কখনো তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে ওঠা চলাও কখনো করা হয়নি। তাই আকস্মিক মিমের প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলো, বিচলিত হলো মন। এই 3টি মেয়ে যে মাত্রাতিরিক্ত চঞ্চল তা আগেও ঠাউর করতে পেরেছিল। তাদের কথা দ্বারাই বোঝা যায় যে তারা আস্ত এক বদের হাড্ডি। কথায় পেরে ওঠা তাদের সাথে মুশকিল, তবে মুশকিল কাজকে সহজ করতে হবে তাকে। তাই নিজেকে ধাবিত করে বলল, সূর্য প্রতিদিন যেদিক থেকে ওঠে আজও সেদিক থেকে উঠেছে। আর তুমি যেভাবে প্রিপেন্ড করছো যে আমি ভিন গ্রহ থেকে এসেছি। মিমকে এবার বলতে না দিয়ে মুক্তা বলে, তা না হয় বুঝলাম, তবে তোমার এখানে আসার কারণ তো ঠিক বুঝতে পারলাম না। উদ্দেশ্যটা কি ফটাফট বলে দাও। নিজ খেই হারালো আকাশ। মেয়েগুলোর প্রশ্ন একদম তীরের ন্যায় ধারালো। সহজ প্রশ্নগুলো কিভাবে বাঁকাভাবে করতে হয় তাও ঢের ভালো করে তাদের জানা আছে। কিভাবে মানুষদের বিব্রত করতে হয় তাও জানে। কথার মাঝে কিভাবে মানুষকে অস্বস্তিতে ফেলা যায় তারও ট্যালেন্ট তারা রাখে। হ্যাংলা পাতলা রোগা ছেলেটি বোধ হয় এখন প্রশ্নের পাহাড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আকাশ 3 জনকে আবার পর্যবেক্ষণ করলো সুচালো দৃষ্টি। নিজেকে ধাতস্থ করে প্রশস্ত হাসির রেখা ঠোঁটে টেনে উত্তর দিল, তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি কোনো চোরা উদ্দেশ্যে নিয়ে তোমার কাছে এসেছি। আমি তোমাদের ক্লাসমেট হওয়ার সুবাদে তোমাদের কাছে আসতেই পারি। 2-4টে কথা আমাদের মাঝে হওয়া কোনো বড় ব্যাপার না। তবে হ্যাঁ, এইখানে আসার উদ্দেশ্য অবশ্যই আমার আছে। তোমরা তো জানোই আমার তেমন বন্ধুবান্ধব নেই, তাই তোমাদের সাথে বন্ধুত্ব করতে আসলাম। আশা করি আমায় নিরাশ করবে না। মুক্তা, মিম আর স্নেহা বাকরুদ্ধ হয়ে গেল। আকাশ তাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে এটা বিশ্বাস করতে তাদের বিবেক নারাজ। 1.5 বছর হতে চলো এই ছেলেটার সাথে একই ক্লাসে তারা পড়ছে, কিন্তু আজ অব্দি আগ বাড়িয়ে কখনো তাদের সাথে কথা বলতে আসেনি। হঠাৎ করে বন্ধুত্বের প্রস্তাব তাদের সন্দেহজনক মনে হলো। তাদের সাথে বন্ধুত্ব করলে এতে অবশ্য আকাশের লাভ আছে, এমন ভাবনা 3 বান্ধবীর। হুর চুপচাপ বসে নিজের খাবার খাচ্ছে আর মাঝে মাঝে সবার দিকে তাকাচ্ছে। তবে সবার কথাই তার কর্ণকুহরে প্রবেশ করছে। এই মুহূর্তে তার খাওয়া ছাড়া অন্য কোনো বড় কাজ নেই। ভীষণ খাদক ব্যক্তি হলে যা হয় আর কি। মিম, মুক্তা, স্নেহা 3 জন আবারও আকাশের দিকে মনোযোগ দিল। মাথা থেকে পা অবধি ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কোনো কিছু গোলমাল আছে কিনা তা দেখার প্রচেষ্টা, কিন্তু না, প্রতিদিনের মতো আজও তাকে একই রকম লাগছে। তাহলে কথার সুর কেন চেঞ্জ লাগছে ভেবে পাচ্ছে না কেউই। এবার আর মুক্তা আর মিমকে কথা বলতে না দিয়ে স্নেহা নিজেই কাটকাট গলায় প্রশ্ন করে, তা অ্যাটিটিউডের মাস্টার আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইছে, বিষয়টা মাথায় আসছে না। এই আকাশ, বলো তো তোমার পরিকল্পনাটা কি? তুমি তো কোনো মেয়ের সাথে কথা বলো না, এমনকি তোমার কোনো মেয়ে বান্ধবীও নেই। তাহলে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করার কারণটা সঠিক মেলাতে পারছি না। মনে প্যাচ গোছ নিয়ে আবার আমাদের সাথে বন্ধুত্ব করতে আসলে না তো? মন চূর্ণ হলো আকাশের। সামান্য বন্ধুত্ব করতে আসায় যে এত ভোগান্তি পোহাতে হবে তা কুক্ষণেও টের পায়নি সে। আর পেলেও বা কী করত? আজ না হয় কাল সে বন্ধুত্ব করতেই আসত। অস্বাভাবিক মনকে স্বাভাবিক করার চেষ্টা করলো আকাশ। নিম্নস্বরে বলল, আমার মাঝে কোনো প্যাচ নেই, কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে আসিনি। বরাবরই আমি আমার বন্ধুবান্ধব কম, ক্লাসে কয়েকটা ছেলে বন্ধু থাকলেও মেয়েদের সাথে আমি বন্ধুত্ব রাখিনি। সর্বদা আমি শান্তশিষ্ট প্রকৃতির ছেলে। মজ মাস্তি, হাসি ঠাট্টা এসব আমার করা হয় না। তোমাদের প্রায় দেখি অনেক হাসাহাসি করে কথা বলতে, মজা করতে। তোমাদের দেখে লোভ লেগেছিল আমার। ইচ্ছে করছিল একটু হাসার। সাদাসিধেভাবে জীবনটাকে এগিয়ে যেতে আর ভালো লাগছে না। রঙহীন জীবনে কিছুটা রং আনার চেষ্টা, তোমাদের সাথে বন্ধুত্ব করতে আসা। মিম এবার নিজের মুখ খুলল, ভাবের সহিত বলল, আচ্ছা ঠিক আছে,
এখন থেকে তুমি আমাদের বন্ধু, তবে আমাদের মতো করেই আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ প্রাণোচ্ছন্ন হয়ে থাকবে, নিজে হাসবে এবং আমাদেরকেও হাসাবে। আর হ্যাঁ, বেশি বেশি করে পড়বে, যেন পরীক্ষায় তোমার কাছ থেকে আমরা হেল্প নিতে পারি। বলেই মিম দাঁত কেলালো। হেসে দিল আকাশ, মাথা নাড়িয়ে সম্মতি জানালো, যার মানে হ্যাঁ, সে বেশি বেশি করে পড়বে এবং তাদের পরীক্ষায় দেখাবে। হুর সহসা আকাশের দিকে তাকালো। আকাশ তার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হয়ে গেল দুজনের, সাথে সাথেই চোখ নামিয়ে নিল হুর। চোখ স্থির রইল এখনো আকাশের। অবাধ্য চোখজোড়া হুরকেই দেখতে চাচ্ছে। এমন না যে সে নিজের চোখে সংযত রাখতে চাচ্ছে। আরও কিছুক্ষণ হুরের দিকে তাকিয়ে আকাশ, মিম, মুক্তা, স্নেহার দিকে তাকিয়ে ইশারায় ফাঁকা চেয়ারটি দেখিয়ে জিজ্ঞেস করলো সেখানে বসবে কিনা। তিনজনই মাথা নাড়িয়ে সম্মতি দিল। চেয়ারে বসে গেল আকাশ। নতুন বন্ধুকে পেয়ে কথোপকথন শুরু করে দিল তিন বান্ধবী। মাঝে মাঝে হুরকে নিয়েও এটা ওটা বলছে। হুরকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে সে মাথা নাড়িয়ে হ্যাঁ বা না এর মধ্যে উত্তর দিয়ে চুপ থাকে। তিরিং বিরিং করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হুর। চোখ তার নিচে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। ঠাস করে পড়ার শব্দ হলো। সাথে সাথে আর্তনাদ করে উঠল সে। ব্যথা বেশি না পেলেও হঠাৎ পড়ে যাওয়ার মুখ থেকে জোরে চিৎকার বের হয়ে এসেছে। চোখ মুখ কুচকে বন্ধ করে আছে সে। নিচে পড়ে থেকে গলার স্বর কিছুটা উঁচু করে বলতে লাগলো, এই কোন ইতর রে, কত জোরেই না ধাক্কা দিল আমাকে। ইস, পড়ে গিয়ে মনে হয় শরীরে থাকা সমস্ত হাড্ডি নড়ে বাঁকা হয়ে গেছে। বলা শেষের সাথে সাথে জোরে চিৎকারের শব্দ কর্ণপাত হয় হুরের। আঁখি যুগল ফট করে মেলে তাকায়। সামনে থাকা ক্রোধিত রুদ্ধকে দেখে থমকে যায়। তার মানে রুদ্ধই তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। এত পাষণ্ড মানুষ কি হয়? অবশ্যই হয়। না হলে কি রুদ্ধ তাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারত? নিজের প্রতি সমবেদনা হচ্ছে হুরের। তবে রুদ্ধর রাগান্বিত চেহারা দেখিয়ে নিজের প্রতি সমবেদনা এক সাইডে রেখে দিল। টেনে টেনে নিজেকে দাঁড় করালো। কিছু বলার জন্য নিজেকে ধাতস্থ করার পূর্বেই রুদ্ধের হিস হিস করে বলা কথাগুলো কানে আসলো। এই মেয়ে, তোমার সাহস তো কম বড় না। তুমি আমায় ইতর বলো? পড়ে গিয়ে তো শুধু হাড্ডি নড়ে গিয়ে বাঁকা হয়ে গিয়েছে। তো আমার ইচ্ছে করছে তোমার হাড্ডিগুলো শরীর থেকে আলাদা করে ব্যালেন্ডারে মিক্স করে রসুনের পরিবর্তে ব্যবহার করতে। হতভম্ব হয়ে গেল হুর। রসুনের পরিবর্তে সে তার হাড্ডি গুঁড়ো করে খাবে নাকি? হাড্ডি গুঁড়ো কি মজা হবে? এটা আবার কেমন ধরনের কথা? আদেও কি রসুনের পরিবর্তে হাড্ডি গুঁড়ো খেলে খাবার সুস্বাদু হবে? প্রশ্নটি মাথায় আসতে চট করে রুদ্ধের উদ্দেশ্যে প্রশ্নটি করে বসে, রসুনের পরিবর্তে আমার হাড্ডি গুঁড়ো খেতে কি মজা লাগবে? কয়েক পলক হুরের দিকে তাকিয়ে রইল রুদ্ধ। মেয়েটির মধ্যে সাধারণ বোধ আছে কিনা তা বোঝার চেষ্টা করতে লাগলো। হুর নিজের প্রশ্নের জবাব না পেয়ে টুকুর টুকুর করে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। হুরকে এইভাবে টুকুর টুকুর করে তাকিয়ে থাকতে দেখে রুদ্ধ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, তোমার হাড্ডি গুঁড়ো যদি মজা না হয় তাহলে তোমার শরীরের সব মাংস কেটে কষা মাংস বানিয়ে খাবো। আর এমনিতেও মানুষের মাংস খেতে খুবই সুস্বাদু। তাই এই সুযোগটা আমি হাতছাড়া করবো না। চিবিয়ে চিবিয়ে খাবো তোমায়। সর্বাঙ্গ কেঁপে উঠল হুরের। এই মুহূর্তে রুদ্ধকে তার মানুষ বলে কম, হায়নার বলে বেশি মনে হচ্ছে। একটা মানুষ যে আর একটা মানুষের মাংস খাওয়ার প্রবল ইচ্ছা মনের মধ্যে দমিয়ে রাখতে পারে তা রুদ্ধকে না দেখলে বুঝতেই পারত না। রুদ্ধের ভঙ্গিমা খুবই সিরিয়াস। ভয়ে হুরের মুখ ছোট হয়ে এলো। লোকটার কথা এবং সিরিয়াস রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে সে যা বলেছে তা সে করেই ছাড়বে। হুর জেরিনের থেকে শুনেছে রুদ্ধ খুবই রাগী ব্যক্তি। অতিরিক্ত রেগে গেলে সে ভয়ঙ্কর মানুষ হয়ে ওঠে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তখন তার বিবেক নিয়ন্ত্রণে থাকে না। রুদ্ধের রাগের ব্যাখ্যা এতটাই শুনেছে ও যে রুদ্ধের এখন সিরিয়াস ফেস রিয়াকশন দেখে নেত্রনালীতে জল টইটম্বুর হয়ে গেল। রুদ্ধের হুমকি তাকে ভীষণভাবে নাড়িয়ে দিল। টুপ করে দুফোঁটা জল চোখ থেকে বেরিয়ে আসলো। কাঁপা কাঁপা স্বরে বলল, আমি ইচ্ছে করে আপনাকে ইতর বলিনি, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। আমি আর কখনো আপনাকে ইতর বলবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার হাড্ডি গুঁড়ো করে খাবেন না প্লিজ। আর হাড্ডি খেতে মজা না হলে মাংস কেটে খাবেন না প্লিজ। নিজের ঠোঁট দাঁড় দ্বারা চেপে ধরল রুদ্ধ। হাতের ভীত মুখশ্রী দেখে তাকে কিছুটা আশ্বাস দিল। মনে থাকে যেন, বারবার ক্ষমা করে দেওয়ার মতো লোক আমি না। প্রথম ভুল করেছো তাই ক্ষমা করে দিয়েছি। তবে নিশ্চিত থাকো দ্বিতীয়বার এমন ভুল হলে তোমাকে দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। এক ফোঁটা রক্তও কেউ তালাশ করতে পারবে না। নাও গেট আউট ফ্রম মাই সাইড। দৌড়ে সেখান থেকে চলে গেল হুর। ধরফর করছে কলিজা।
রুদ্ধ হুরের দৌড়ানি দেখতে লাগলো। অতঃপর সেও ধীর পায়ে নিজ কক্ষে যেতে লাগলো। হুর নিজের কক্ষে প্রবেশ করে বড়সড় নিঃশ্বাস ছাড়তে লাগলো। আজ বড় বাচ্চা বেঁচেছে, ভুলেও আজকের মতো এমন কাণ্ড হুর করবে না। যদি বেঁচে থাকে বেশ ভালোই শিক্ষা হয়েছে তার। লাস্ট ক্লাস চলছে, কয়েক মিনিট পরই কলেজের ছুটি হয়ে যাবে। গুটিসুটি মেরে বেঞ্চের কোনায় দেওয়ালের সাথে সেটে বসে আছে হুর। চোখ বোর্ডের মধ্যে থাকলেও মনোযোগ দিতে পারছে না, শঙ্কা নিয়ে বসে আছে। ক্লাস করিয়ে স্যার চলে গেছে, স্টুডেন্টরাও নিজ ব্যাগপত্র গুছিয়ে বের হতে লাগলো। এমনকি স্নেহা, মিম, মুক্তা তারাও ব্যাগ গুছিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। হুরকে বসে থাকতে দেখে মিম প্রশ্ন করলো, কি হলো, বসে আছো কেন? বাসে যাবে না নাকি? মাথা নিচু করে ভীত হয়ে হাত কচলাতে লাগলো হুর। আচানক হুরকে ভয় পেতে এবং হাত কচলাতে দেখে তিনজনেরই ভ্রু কুঁচকে যায়। বুঝতে পারে না হুরের এমন করার কারণ। স্নেহা জিজ্ঞেস করে,